বিসমিল্লাহির রহমানির রহিম। কি খবর, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই নতুন ক্লাসটা। উচ্চতর গণিতের সপ্তম চ্যাপ্টারটার নাম হচ্ছে অসীম ধারা। দেখতে পারতেছো আমি কিছু জিনিস আগে থেকে একটু লিখে রাখছি। তার মানে এই জিনিসগুলো তোমার আগে থেকে একটু জানা উচিত। কেন জানা উচিত? কারণ এই ধারা সম্পর্কে যারা 25-এর ক্যান্ডিডেট, তোমরা জেনারেল ম্যাথে করছো 13 নম্বর চ্যাপ্টার গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা, আর যারা 26-এর এসএসসি ক্যান্ডিডেট মানে এবার নিউ 10 বা 9-এ উঠছো, তারা এটা নতুন কারিকুলামে অনুক্রম এবং ধারা নামে তোমাদের একটা চ্যাপ্টার ছিল, সেইখানে এটা আলোচনা করা ছিল। এর জন্য এই সূত্রগুলার প্রমাণ এখন আমরা দেখবো না, আমরা এই সূত্রকে অ্যাপ্লাই করে ম্যাথ করব। চ্যাপ্টারটার নামই হচ্ছে অসীম ধারা এবং এই চ্যাপ্টারে শুধুমাত্র আলোচনা করা হয়েছে গুণোত্তর ধারা নিয়ে। মাত্র 4টা টাইপের ম্যাথ আছে, খুবই ছোট চ্যাপ্টার কিন্তু গুরুত্বপূর্ণ, কোশ্চেন হয় এই চ্যাপ্টার থেকে। তো 4টা টাইপের ম্যাথ আমরা দেখি আজকে কত দূর করতে পারি, একটা ক্লাসে শেষ করা যায় কিনা, অথবা 2টা ক্লাস লাগতে পারে। তো তোমরা ধারা সম্পর্কে যেটা জানো, ধারা 2 ধরনের হতে পারে, অসীম এবং সসীম। যে ধারাটা সীমা আছে সেটাই হচ্ছে সসীম ধারা, যেমন 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট, এই ধরনের একটা সীমা আছে 50, এটাই সসীম ধারা। আর যদি এটা সীমা না থাকতো তাহলেই হয়ে যেত অসীম ধারা। তাহলে আজকে আমাদের যে ধারাগুলো আলোচনার বিষয় এগুলো অসীম ধারা, অর্থাৎ ধারাগুলোর সীমা থাকবে না। 1 নম্বর টপিক গেল। 2 নম্বর একটা বিষয় জেনে নেই, এই যে যে ধারাটা যেখান থেকে শুরু হয়েছে এটাকে বলা হয় ধারার প্রথম পদ। আমি জাস্ট একটু তোমাদের রিভিশন দেওয়া হইতেছে, এটা তোমাদের জানার কথা। তাহলে প্রথম পদ, প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তাহলে ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। এখন বোর্ডে আমি যে ধারাটা লিখছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা একটা সমান্তর ধারা, কারণ প্রত্যেক ক্ষেত্রে এর এক এক করে বাড়ছে, বিয়োগফল সমান, অন্তর সমান, অন্তর সমান হলে সমান্তর ধারা। ওইদিকে আমরা আলোচনায় যাব না। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে একটা গুণোত্তর ধারা নিয়ে। তো গুণোত্তর ধারাটা আমরা একটু দেখে আসি, গুণোত্তর ধারা কিভাবে হয়। মনে করো প্রথম পদ লিখছো 1 প্লাস দ্বিতীয় পদ লিখছো 3 প্লাস, তাহলে তৃতীয় পদ হচ্ছে 9 প্লাস 27 প্লাস, এইভাবে বাড়তে থাকবে। এই যে যে ধারা, এটা একটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা আমরা কিভাবে বুঝবো? গুণোত্তর ধারা বুঝবো সাধারণ অনুপাত হতে। গুণোত্তর ধারা সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। রেশিও শব্দ থেকে আর শব্দটা আসছে। তাহলে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, এই অনুপাতটা কি আর দ্বারা প্রকাশ করে? এটা হচ্ছে যে কোনো পদ, যে কোনো পদ একে ভাগ করব তার আগের পদ দ্বারা। যে কোনো পদ ভাগ তার আগের পদ, আমরা আমাদের নিজেদের মতো করে লিখলাম আগের পদ। যদি ভাগফল সেম হয় তাহলে সেটা একটা গুণোত্তর ধারা। কয়েকটা বিষয় আমরা জেনে নেই, এ কি আর কি, এই সূত্রগুলোর ব্যাখ্যাগুলো একটু জেনে নেই। 4-5টা মিনিট সময় দাও, এরপর ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টারের ম্যাথে ঢুকে যাব। তো সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে দেখো তো আর এর মান কত? যে কোনো পদ, অর্থাৎ দ্বিতীয় পদকে ভাগ করব 1 দ্বারা, ভাগফল কত? দেখো 3 পাচ্ছি। এবার তৃতীয় পদ, যে এই তৃতীয় পদকে কিন্তু তুমি প্রথম পদ দ্বারা ভাগ করতে পারবে না, তৃতীয় পদকে ভাগ করতে হবে দ্বিতীয় পদ দ্বারা, চতুর্থ পদকে ভাগ করতে হবে তৃতীয় পদ দ্বারা। তাহলে দেখো আর ইকুয়াল টু, আমি যদি 9 কে 3 দ্বারা ভাগ করি তাইলেও দেখো আমি ভাগফল পাচ্ছি 3। আবার 27 কে যদি তুমি 9 দ্বারা ভাগ করো, 27 কে 9 দ্বারা ভাগ করলেও ভাগফল 3 পাবা। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে যদি ভাগফল সেম হয় তখন তাকে বলা হয় গুণোত্তর ধারা, এটাকে বলা হয় সাধারণ অনুপাত বা রেশিও। এটা যদি সেম হয় তাহলে সেটা একটা গুণোত্তর ধারা। কথা গেল। এখন গুণোত্তর ধারা, আমি 2টা গুণোত্তর ধারা লিখব। দেখো আর সম্পর্কে আমরা বর্ণনা পাইলাম, এবার ওই যে সমষ্টি সূত্র নিয়ে পরে আলোচনা করতেছি। এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে অসীমতক সমষ্টি। এই অসীমতক কথাটা আমরা একটু বুঝে আসি। অসীমতক সমষ্টি কি, পরে আমরা ম্যাথটাতে ঢুকে যাই, তাহলে দেখো সুবিধা হবে। এই যে আরেকটা ধারা লিখলাম 1 প্লাস 2 প্লাস 4 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 32 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 128, এইভাবে তুমি লিখতেই থাকতে পারো। তাহলে এইটাও একটা গুণোত্তর ধারা এবং এই ধারাটাও অসীম। তাহলে আমি বোর্ডে যে 2টা ধারা লিখছি, এই 2টা ধারাই হচ্ছে অসীম ধারা, এদের কোনো সীমা নেই। এখন কথা হচ্ছে, এই 2টা ধারার যদি আমি তোমাকে সমষ্টি বের করতে বলি, আমি যদি বলি এই 2টা ধারার সমষ্টি কত, সমষ্টি ইনফিনিটি ইকুয়াল টু হোয়াট, মানে অসীম বলতে কি বোঝাচ্ছি? অসীম কথাটার মানে কি? যার কোনো সীমা নেই।
এখন তুমি বলতে পারো এই ধারাটার 100টা পদের সমষ্টি কত? কেউ একজন বলল না না 100 পদের সমষ্টি না, এই ধারার 1000টি পদের সমষ্টি কত? অন্য কেউ একজন এসে বলল যে না, এই ধারার 1 কোটি পদের সমষ্টি কত? 1 কোটি পদের সমষ্টি কত? এইটাই হচ্ছে অসীম, মানে এর কোনো সীমা নেই। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে তো সীমা থাকে না, সীমা যদি না থাকে তাহলে কি সমষ্টি নির্ণয় করা সম্ভব? কখনোই সমষ্টি নির্ণয় করা সম্ভব না। একটা গুণোত্তর ধারার কখনোই সমষ্টি নির্ণয় করা সম্ভব না। শুধু গুণোত্তর ধারা না, সেটা যদি সমান্তর ধারাও হয়, যদি তাদের শেষ পদ দেয়া না থাকে, অসীম পর্যন্ত যদি তোমাকে সমষ্টি বের করতে বলে, তাহলে তুমি জীবনেও সমষ্টি বের করতে পারবে না, কেউই সমষ্টি বের করতে পারবে না। কিন্তু গুণোত্তর ধারার মধ্যে এমন কিছু পদ আছে যারা অসীম ধারা হওয়া সত্ত্বেও সমষ্টি নির্ণয় করা যায়, ওই সকল ধারার ক্ষেত্রে বলা হয় অসীম ত্বক সমষ্টি, মানে অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে পারি। তাহলে যেই সকল ধারার অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে পারবো, সেই সকল ধারা ডেফিনেটলি দেখতে এইরকম হবে না। তাহলে তাদেরকে একটু চিনে নাও, তারা কেমন হবে। এই যে ধারাটা, উপরে যে ধারাটা দেয়া আছে, এই ধারাটা একটু আমি লিখি, দেখো তোমার ক নম্বরে যে ধারাটা দেয়া আছে, ধারাটা এরকম। প্রথম পদ হচ্ছে 1 প্লাস 1 কে 2 দ্বারা ভাগ করো, প্লাস 1 কে 4 দ্বারা ভাগ করো, প্লাস 1 কে 8 দ্বারা ভাগ করো, প্লাস 1 কে 16 দ্বারা ভাগ করো, প্লাস 1 কে 32 দ্বারা ভাগ করো, প্লাস 1 কে 64 দ্বারা ভাগ করো, প্লাস ডট 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 ডট। এই যে এই ধারাটা, এই ধারাটাকে আগে একটু ফিল করে নাও। সামনে তো রোজা আসতেছে, একটা রোজার গল্প বলি। মনে করো রোজার মধ্যে তুমি 1 কেজি খেজুর কিনছো, ইফতার করবে, একটা ইফতার পার্টি দিবা তোমার ফ্রেন্ডদের। খেজুর কতটুকু কিনছো? 1 কেজি খেজুর। যেহেতু রোজা এই জন্য খেজুর দিয়ে উদাহরণ দিলাম। 1 কেজি খেজুর। এখন 1 কেজি খেজুর তুমি 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 যদি একা খাও, তাহলে 1 কেজি খেজুর অনেক খেজুর। এখন 1 কেজি খেজুর যদি 2 জনের মধ্যে ভাগ করে দাও, তাহলে হাফ কেজি করে পাবা, সমস্যা নাই। 1 কেজি খেজুর যদি 4 জনের মধ্যে ভাগ করো, তাইলেও যথেষ্ট পরিমাণ পাবা। 1 কেজি খেজুর 8 জনের মধ্যে ভাগ করো, কমে যাবে। 1 কেজি খেজুর 16 জন, 32 জন। 1 কেজি খেজুর 64 জনের মধ্যে ভাগ করো, 64 জনের মধ্যে ভাগ করলে খুব সম্ভবত একটার বেশি পাবা না, একদম হার্ডলি একটা পাইতে পারো। এখন এই ধারাটা যদি এইভাবে চলতে থাকে, এর পরবর্তী পদ কত আসবে? 128। এর পরবর্তী পদ কত আসবে? 256। 1 কেজি খেজুরে যদি 256টা ভাগ করো, তাইলে আর থাকবে কিছু? কেউ কি আর একটা করে খেজুর পাবে? তখন তোমার খেজুর ভেঙে ভেঙে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া লাগবে না? তাহলে এই যে যে ধারাটা চলে গেল, এই ধারাটা একটা সময় আস্তে আস্তে যেতে যেতে কোন দিকে যাবে জানো? এই ধারাটা যেতে যেতে একটা সময় শূন্যের কাছাকাছি যাবে। শূন্য কিন্তু হবে না, এইটার মান শূন্য হবে না, কিন্তু টেন্ডস টু জিরো, শূন্যের কাছাকাছি, যাকে শূন্য বললেই চলে। যেমন তোমার ফ্রেন্ডের ডাইকায় না ইফতারের সময় যদি তুমি একটা খেজুরে 3 ভাগ করে 1 ভাগ খেজুর দাও, ও কি বলবে তোমারে? যে এইটা ভাই না দিলেই হইতো, কি খেজুর খাওয়াইলা। তার মানে কি? শূন্যের কাছাকাছি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে সহজ ভাষায় দেখো, উপরের সংখ্যাটা কত আছে? উপরের সংখ্যাটা আছে 1। 1 কে তুমি 2 দ্বারা ভাগ করতেছো, তাহলে পাবা কত? এখানে 0.5। এইখানে তুমি হচ্ছে 1 কে তুমি ভাগ করতেছো কত দ্বারা? 4 দ্বারা, তাহলে পাবা কত? 0.25। এখানে দেখো 1 কে ভাগ করতেছো 8 দ্বারা, তাহলে খুব সম্ভবত 0.125 পাবা। এবার দেখো 1 কে ভাগ করতেছো তুমি মনে করো যে 16 দ্বারা, তাহলে তুমি পাবা হচ্ছে 0.0625। এরপরে দেখো তুমি 1 কে ভাগ করতেছো হচ্ছে 32 দ্বারা, 32 দ্বারা, তাহলে তুমি পাবা হচ্ছে 0.03125। তারপরে তুমি 1 কে ভাগ করতেছো হচ্ছে 64 দ্বারা। আচ্ছা, তাহলে তুমি দেখো 0.015, 0.015। দেখো তো 0.5 এর থেকে 0.25 ছোট, 0.25 থেকে 0.125 ছোট। এরপরে এই 1 কে 16 দ্বারা ভাগ, ভুল আসছে? 1/16, 0.06, হ্যাঁ 06। দেখো কত ছোট হয়ে গেছে, 1.25 এর থেকে 0.0625 ছোট, এর থেকে এটা আরো ছোট, এর থেকে আরো ছোট। এরপরে তুমি ভাগ করলে একটা সময় তুমি কি পাবা জানো? 0.000000012 সামথিং কিছু একটা পাইলা। এই পদটা কি? এইটাকে যদি তুমি একের সাথে যোগ করো, তুমি ক্যালকুলেটরে একের সাথে এই সম্পূর্ণ পদটাকে যোগ করো, তো দেখবে ক্যালকুলেটর তোমাকে যোগফল দেখাবে 1। অর্থাৎ ক্যালকুলেটর ধরে নিবে এখানে আর কোনো পদ নাই, এটাকে জিরোর কাছাকাছি ধরা যায়। বুঝতে পারলাম? তাহলে কিছু গুণোত্তর ধারা আছে, তারা গুণোত্তর ধারা, তারা অসীম ধারা, সবই ঠিক আছে, কিন্তু তাদের না একটা সময় তারা শেষ হয়ে যাবে। ক্যালকুলেটর আর তাদের মানকে ভ্যালিড মান হিসেবে ধরবে না।
সেই ক্ষেত্রে তুমি এদের অসীম পর্যন্ত সমষ্টি বের করতে পারো। কিভাবে? দেখো এই যে এইভাবে যদি তুমি 100টা পদের সমষ্টিও বের করো, 0.000012 এর সাথে যোগ করবা 0.00000001, এগুলাকে যদি যোগ করো, যোগ করার পরেও যোগফল এত সামান্য হবে যাকে বাদ দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। ওই সকল ক্ষেত্রে তুমি অসীমতক সমষ্টি পাবা। আমি কি বুঝাইতে পারছি কখন অসীমতক সমষ্টি থাকবে? যখন এই যে এরকম ভগ্নাংশ থাকবে, পদটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, ছোট হতে হতে এই পদটা জিরোর কাছে যাবে, মাইন্ড ইট, জিরোর কাছে যাবে, কিন্তু কখনো কিন্তু ঋণাত্মক হবে না। এই পদের মান কখনোই ঋণাত্মক হবে না, ঋণাত্মক হইলে তো ওটা আস্তে আস্তে ছোট হতেই থাকবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে একটা গুণোত্তর ধারা কমতে 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 একটা সময় শূন্যের কাছাকাছি চলে যাবে, ওই সকল ধারার অসীম পর্যন্ত সমষ্টি বের করা যায়। আচ্ছা, এটা তো থিওরিটিক্যালি ফিল গেল। এইবার আসো, আর এর মান, এই সাধারণ অনুপাত আর এর মান কত হলে ওই ধারাটা অসীমতক সমষ্টি থাকবে, এটা একটু বোঝা যাক। কারণ পরীক্ষার মধ্যে তুমি কয়টা এইভাবে লিখে লিখে বুঝবা? আর এর মানের মাধ্যমে আমরা সবকিছু বের করে ফেলবো, চলো একটু দেখা যাক। আচ্ছা, এখন আসো, এই যে আমরা যে উপরের ধারাগুলা লিখছি, আমি একটু নিচের কাহিনীটা মুছে দিই। উপরের যে ধারা দুইটা লিখছি, এই ধারাটাতে আমরা আর এর মান বের করছিলাম কত? 3। নিচে যে ধারাটা লিখছিলাম, এই ধারাটাতে আর এর মান দেখো 2 কে 1 দ্বারা ভাগ করলে 2, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে প্রতি ক্ষেত্রে আর এর মান পাচ্ছি এইখানে 2, এইখানে 3। তাহলে আর এর মান 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে। আর এর মান বড় একটা সংখ্যা, আর এর মান যখন বড় সংখ্যা হয়, ওই ধারাগুলার অসীমতক সমষ্টি বের করা যাবে না। কিন্তু আর এর মান যদি -1 এর থেকে বড় হয় এবং +1 এর থেকে ছোট হয়, শুধু তখনই অসীমতক সমষ্টি থাকবে, এছাড়া আর কোনো অল্টারনেটিভ হতেই পারে না। তাহলে অসীমতক সমষ্টি থাকবে, এটা একদম অন্তরের মধ্যে লিখে নাও, সমষ্টি থাকবে। কখন থাকবে? সাধারণ অন্তরের মান বের করব, সরি সাধারণ অন্তর তো না, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতের মান বের করব, দেখব এই অনুপাতটা -1 এর থেকে বড় কিনা এবং +1 এর থেকে ছোট কিনা। যদি তাই হয়, যেমন মনে করো যে 0.1, এটা কিন্তু -1 এর থেকে বড়, +1 এর থেকে ছোট। শুধু তাই না, যদি থাকে 0.5, ও কিন্তু -1 এর থেকে বড়, +1 এর থেকে ছোট। তারপরে মনে করো যে -0.5, এই -0.5, -0.5 কি -1 এর থেকে বড় সংখ্যা না? ডেফিনেটলি বড় সংখ্যা। তাহলে আর এর মান যখন এই ধরনের সংখ্যা হবে, তখন অসীমতক সমষ্টি থাকবে। শর্তটা কি? -1 এর থেকে আর এর মান বড়, +1 এর থেকে আর এর মান ছোট। এখন তোমরা অনেকেই মনে মনে ভাবতেছো, আর এর মান 0 হইলে কি হবে? আর এর মান 0 হইলে তুমি একটু লেখা দেখো তো ওটা কোনো ধারা হয় কিনা। ওটা না অসীম ধারা হবে, না গুণোত্তর ধারা হবে, না কোনো ধারা হবে। আর এর মান 0 মানে কি? ভাগফল 0, লব 0, তাহলে সেটা কোনো ধারা হবে না। কথা কি বুঝাইতে পারছি? এইবার আসা আমরা অসীমতক সমষ্টির দিকে যাই। আমরা আর এর মান দেখে নিলাম এবং কোন ধরনের ধারায় অসীমতক সমষ্টি থাকবে সেটাও দেখে নিলাম। এখন সমষ্টি নির্ণয়ের ব্যাপারে 2-4টা কথা বলে আমরা ফার্স্ট ম্যাথটা শুরু করব। দেখো, গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় সূত্র আছে দুইটা সূত্রের জন্য দুইটা ভিন্ন কন্ডিশন আছে। এই যে এই সূত্র, যেখানে r⁻n-1 অর্থাৎ আর সামনে থাকে, এই সূত্রটা তখনই ব্যবহার হয় যখন আর এর মান 1 এর থেকে বড় হয়। আর এই যে নিচের যে সূত্রটা, যেখানে 1 সামনে থাকে, এই সূত্রটা তখনই হবে যখন আর এর মান 1 এর থেকে ছোট হবে। তাইলে ডেফিনেটলি আমাদের আজকের জন্য সূত্র হবে নিচেরটা। আচ্ছা, এটা মনে রাখবো কিভাবে? দেখো, অনুপাতের মান যদি 1 এর থেকে বড় হয়, তাইলে আমরা বড় মানের থেকে 1 কে বাদ দিব, তাইলে হরে কোনো ধনাত্মক সংখ্যা পাবো, ঋণাত্মক সংখ্যা পাবো না। কিন্তু অনুপাতের মান যদি মনে করো যে ছোট হয়, অনুপাতের মান যদি ছোট হয়, তাহলে আর এর থেকে যদি -1 বাদ দেই, তাহলে আমি কি সংখ্যা পাবো? আর এর থেকে -1 একটা ঋণাত্মক সংখ্যা পাবো না? এটা দ্বারা আমরা মনে রাখি। তো সূত্র কি? যখন তোমাদের ওই যে নতুন কারিকুলামে এই সূত্রের প্রমাণটা ছিল, কিন্তু এই নিচের এটা প্রমাণ ছিল না। তাহলে দেখো, আর এর মান, সাধারণ অনুপাতের মান যখন 1 এর থেকে বড় হবে তখন আর আগে থাকবে, আর সাধারণ অনুপাতের মান যখন 1 এর থেকে ছোট হবে তখন আর পরে থাকবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হবে এই যে এই সূত্রটা। এখন এই সূত্রের একটা মডিফাই আছে। এই সূত্রকে আমরা এত বড় করে ব্যবহার করব না। অসীমতক সমষ্টির ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব a/1 - r। তাহলে আমি ম্যাথে ঢোকার আগে এইটার কনসেপ্টটা একটু বুঝা ফেলি। a/1 - r বুঝো। এখন মনে করো যে এই r এর মান তো একটা ছোট সংখ্যা,
1 মাইনাস আর টু দি পাওয়ার এন, এটাকে আমি কেটে এখানে নিয়ে আসলাম, এখানে একটু ঝুম করে দিলাম। 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, আর এর মান একটা ছোট সংখ্যা না, তাহলে হিসাব করো তো 1 মাইনাস, সাপোজ ধরে নাও তুমি আর এর মান পাইছো হাফ, তাহলে আর এর মান যদি হাফ হয়, এর উপরে পাওয়ার এন, এন মানে কত, অসীমতক সমষ্টি মানে কত, ইনফিনিটি, সেটা 500তম পদ হতে পারে, 1000তম পদ হইতে পারে। এখন এটার উপরে পাওয়ার যদি তুমি 100 দাও, তাহলে দেখো তো 1 থেকে এই যে 100 যে পাওয়ার দিছো, এই 100 পাওয়ারটা কি, হাফের উপরে পাওয়ার 100, এই তোমরা বলতে পারবা এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 এর উপরে পাওয়ার হিসাবে আছে 100 এবং 2 এর উপরে পাওয়ার হিসাবে আছে 100। 1 তো ভদ্রলোক, 1 এর উপরে যতকেই পাওয়ার দাও 1ই হবে, কিন্তু 2 এর উপরে পাওয়ার যত বড় দিবা, তাহলে ঘটনা কি হয় দেখো তো, 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 100, অর্থাৎ 1 কে এত বড় একটা সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত পাবো, পয়েন্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম ডট 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 001 এই ধরনের একটা পদ পাবো। এই পদটাকে যদি তুমি 1 এর থেকে বাদ দিয়ে দাও, এই পদটাও কিন্তু টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি, ওরে যদি 1 থেকে বাদ দাও ক্যালকুলেটরে, তাহলে অ্যান্সার দেখবা 1ই পাইছো, মানের কোনো পরিবর্তন হবে না। এর জন্য আমরা কি করি, যেহেতু অসীমতক সমষ্টি থাকা শর্ত হচ্ছে আর এর মান ছোট, -1 এর থেকে বড়, +1 এর থেকে ছোট, তো এই ছোট মানটার উপরে আমি যত বড় পাওয়ার দিব ওই মানটা আরো ছোট হবে, তো একদম জিরোর কাছাকাছি হবে। জিরোর কাছাকাছি কোনো সংখ্যাকে যদি 1 থেকে তুমি বিয়োগ করো, তাহলে তো বিয়োগফল 1ই হবে। এর জন্য আমরা কি করি, 1 মাইনাস আর এই পুরো টার্মটাকে বাদ দেই। কেন বাদ দেই, এই যে দেখো এটার একটু গাণিতিক ব্যাখ্যা দেই। 1 মাইনাস 0 যদি হয় ডিভাইডেড বাই 1 মাইনাস আর, 0 তো হবে না, সংখ্যাটা এরকম হইলো, পয়েন্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই ধরনের শূন্য দিলাম। এবার তুমি ক্যালকুলেটর এটা বসাও তো, ক্যালকুলেটর এটা বসাইলে তুমি কি পাবা জানো, ইকুয়াল টু a ইন্টু 1 থেকে এটা বাদ দিলে 1ই পাবা, ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখন 1 যদি কোনো কিছুর সাথে গুণ হয়, 1 যদি কোনো কিছুর সাথে গুণ হয় তাহলে তো ওইটাই থাকে, তখন সূত্রটা হয়ে যায় a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটাই হচ্ছে অসীমতক সমষ্টি s ইনফিনিটি এর সূত্র, অসীমতক সমষ্টির সূত্র a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট কিছু কথাবার্তা আলাপ আলোচনা। এখন চলো অঙ্কতে ঢোকা যাক। দেখো তোমার একটা গুণোত্তর ধারা দেয়া আছে, ক নাম্বার, আলাপ আলোচনা বুঝছো তো, ফার্স্ট আলাপ আলোচনা, ম্যাথ বাদ দিয়ে আলাপ আলোচনা অনেকের কাছেই বোরিং লাগে, কিন্তু ফার্স্ট একটু আলাপ আলোচনা না করলে পরে ম্যাথে ঢুকলে আবার অনেক কিছু বুঝবা, মিসিং হয়ে যায় অনেক কিছু। দেখো এই যে একটা ধারা, এখন এই ধারার অসীমতক সমষ্টি থাকবে কিনা আমি তো মাত্রই দেখলাম, তাহলে চলো আবার একটু দেখি। এই ধারার প্রথম পদ a ইকুয়াল টু কত 1, এই ধারার সাধারণ অনুপাত r ইকুয়াল টু কত হাফ, যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ কত 1, হাফ কে যদি তুমি 1 দ্বারা ভাগ করো তো হাফই হয়, ইকুয়াল টু হাফ। আচ্ছা হাফ সংখ্যাটা +1 এর থেকে ছোট, -1 এর থেকে বড়, তাহলে প্রদত্ত ধারার অসীমতক সমষ্টি থাকবে। তাহলে তুমি এখানে এই কথাটা লিখবা, আমি প্রথম ম্যাথ লিখি, যেহেতু আর এর মান -1 থেকে +1 এর মধ্যে আছে, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এই যে এখানে আরো দুই তিনটা ওয়ার্ড আছে তোমরা লিখে নিও, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, কথা শেষ। এখন সূত্রটা কি দিব, অসীমতক সমষ্টির সূত্র, অতএব s ইনফিনিটি অসীমতক সমষ্টি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে বাকি অংশ কেন বাদ দিলাম, এত ছোট অংশ 1 এর থেকে বাদ দিলে 1ই হয়, এই জন্য ওইটা আর ধরার দরকার নাই, ইকুয়াল টু এর মান কত পাইছো দেখো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান কত পাইছো হাফ। তুমি কি জানো 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, তাহলে 1 ডিভাইডেড বাই হাফ, তুমি লসাগু করে দেখো, এখন একটু গুণ করে উল্টাই দাও, 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 2। তাহলে এই প্রদত্ত ধারাটার অসীমতক সমষ্টি আছে এবং এই সমষ্টিটা হচ্ছে 2। তাহলে চলো আবার একটু ফিল করা যায়, অর্থাৎ এই যে যে ধারা, এই ধারার প্রথম পদের হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 0.5, তৃতীয় পদ হচ্ছে 0.25, দেখো তিনটা পদের যোগফলই হচ্ছে 1.75, প্রথম তিনটা পদের যোগফল 1.75, এরপরে আমি যত ডানে যাব পদগুলো আরো ছোট হইতে থাকবে, বাকি সবগুলা পদকে আমি যদি যোগ করি তাহলে বাকি সবগুলা পদের যোগফল হবে মাত্র 0.25, মাত্র 0.25। এই জন্য এই ধারাগুলোর অসীমতক সমষ্টি নির্ণয় করা যায়। আর একটা দুইটা ম্যাথ এই টাইপের দেখি।
দেখো আমরা দুইটা ম্যাথ করব এখন। আমরা তো সব দেখে আসছি অসীমতক সমষ্টি থাকা শর্ত, তাহলে আগে আমি দেখি অসীমতক সমষ্টি থাকবে কিনা। তাহলে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এই ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু বের করা। a ইকুয়াল টু কত পাচ্ছ, দেখো 1/5 এই ধারাটির প্রথম পদ। এর পরের কাজই হচ্ছে তোমার সাধারণ অনুপাতের মান বের করে ফেলা। তাহলে অনুপাত r ইকুয়াল টু যে কোনো পদ, তাহলে দেখো এই যে -2/5 স্কয়ার, এটা হচ্ছে দ্বিতীয় পদ, ভাগ হচ্ছে তার আগের পদ, আগের পদ কত 1/5। আমি পাশাপাশি ভাগ চিহ্ন দিয়ে লিখলাম, তোমরা উপরে নিচেও লিখতে পারো। প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে দেখো মাইনাস, প্রত্যেকটা পদ আসলে তার সামনে চিহ্ন সহ আসবে, তুমি শুধু 2/5 স্কয়ার নিতে পারবা না। ইকুয়াল টু, এখন একটু কাজ করা যাক, -2/5 স্কয়ার কে কি লেখা যায়, 5 5 এ 25, ভাগ চিহ্ন থাকলে তাকে কি করতে হয়, গুণ করে উল্টাই দিতে হয়, 5/1 ইকুয়াল টু, দেখো 5 দ্বারা 25 কে কাটলে হচ্ছে 5, তাহলে দেখো -2/5। এই যে যে -2/5, এটাকে একটু ক্যালকুলেটর করো, হ্যাঁ। তাহলে 2 ভাগ 5 ইকুয়াল টু 0.4, তাহলে এটা লাগবে না -0.4। এই যে যে পদটা পাচ্ছি, এই পদটা কি -1 এর থেকে বড়, +1 এর থেকে ছোট। তাহলে আমাকে যে প্রদত্ত ধারাটা দিছে, অবশ্যই এই ধারার অসীমতক সমষ্টি থাকবে। কথাটা লিখবা যে এখানে সাধারণ অনুপাতের মান -1 এর থেকে বড়, +1 এর থেকে ছোট, সুতরাং প্রদত্ত পদের ধারার অসীমতক সমষ্টি থাকবে। তাহলে সমষ্টিটা বের করে ফেলা যাক। s ইনফিনিটি ইকুয়াল টু, সূত্র খালি সিম্পলি লিখে দিবা, a ডিভাইডেড বাই 1 মাইনাস r ইকুয়াল টু, এখানে দেখো তো a কত পাইছো, 1/5 ডিভাইডেড বাই 1 মাইনাস r এর মান আমরা ভগ্নাংশতেই রাখলাম, -2/5। এই বিষয়টা খেয়াল রাখো। তাহলে উপরে হচ্ছে 1/5 আর নিচে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে ক্যালকুলেশন 1 + 2/5। এবার আসো 1/5 ডিভাইডেড বাই, এটাকে লসাগু করো 5, তাহলে 5 কে 5 যোগ 2 ইকুয়াল টু 1/5 ইনটু, একবারে গুণ করে উল্টাই দাও, 5/7, 5 আর 2 যোগ করলে 7, 5 5 কাটা দাও, তাহলে অ্যানসার কত হয়, ইকুয়াল টু 1/7। এটাই হচ্ছে অ্যানসার। তাহলে এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে এবং সমষ্টির মান হবে 1/7। খুবই ছোট ছোট পদ কিন্তু এগুলা। আচ্ছা, এটা যদি বুঝো তাহলে চলো উপরেরটা দেখি, তাহলে এই টাইপের সবগুলাই পারবা। উপরেরটা দেখি, উপরে একটা ধারা দেয়া আছে হাফ 1/4, তো দেখেই বুঝতে পারতেছো এটার অসীমতক সমষ্টি থাকবে, এটার অসীমতক সমষ্টি থাকবে। তাহলে a ইকুয়াল টু কত, হাফ, r ইকুয়াল টু কত হবে, -1/4, ভাগ চিহ্ন দিবা, প্রথম পদ হাফ, -1/4 গুণ চিহ্ন উল্টাই দাও, 2/1, এটাকে এটা দ্বারা কেটে দাও 2, তার মানে এখানে কি পাচ্ছ, ইকুয়াল টু -হাফ। -হাফ মানে কি, -0.5, -0.5 কিন্তু -1 অপেক্ষা বড়, +1 অপেক্ষা তো অবশ্যই ছোট, তাহলে অসীমতক সমষ্টি থাকবে। অতএব অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r ইকুয়াল টু, এর মান কত এখানে, এর মান হচ্ছে হাফ ডিভাইডেড বাই 1, মাইনাস মাইনাসে প্লাস, r এর মান হচ্ছে হাফ। তাহলে একটু ক্যালকুলেশন করো, ইকুয়াল টু হাফ ডিভাইডেড বাই, এটাকে লসাগু করলে কত হয়, 2 + 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, গুণ করে উল্টাই দাও, হাফ ইনটু 2/3 ইকুয়াল টু 1/3, অ্যানসার। তাহলে এটার অসীমতক সমষ্টি থাকবে। এরপর আরেকটা আছে, তোমাকে ধারাটা যদি এরকম হয় 8 + 2 + হাফ প্লাস 1/8 + 1/32 লেখার দরকার নেই, ডট ডট ডট, অসীমতক সমষ্টি থাকবে কিনা। তাহলে দেখো যে কোনো পদ ভাগ আর আগের পদ, তাহলে 2 কে 8 দ্বারা যদি ভাগ করো কত পাচ্ছ, 1/4, 1/4 মানে কি 0.25, তাহলে হাসতে হাসতে অসীমতক সমষ্টি থাকবে, সমষ্টি নির্ণয় করে ফেলবে, এটা কোনো ব্যাপারই না। এবার এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথটা আমরা করব 13 নাম্বার। এখন যেমন তোমাকে পদ দেওয়া আছে, কি সুন্দর সুন্দর পদ দেওয়া আছে, তুমি বের করে ফেললা আর এর মান। এখন তোমাকে পদ দেওয়া থাকবে না, সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। কোশ্চেনটা তুলি, খুব গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে এটাই আসবে। খুবই মজার একটা ম্যাথ, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। এই ম্যাথ, এই ম্যাথ তোমার বোঝা শেষ, এই ম্যাথ তুমি পেরে গেছো, তার মানে হচ্ছে এই চ্যাপ্টার তোমার শেষ। সহজ কথা, একদম কাটসাট কথা। তাহলে দেখো এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটাকে আমি একটু সুন্দর করে গুছায় লিখি। ধারাটা কি, 1/x + 1
প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার, দেখে বোঝা যাচ্ছে গুণোত্তর ধারা। 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল কিউব প্লাস ডট ডট এবং ডট ডট। এখন এই ধারাটার অসীমতক সমষ্টি আছে কিনা, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে কি শর্ত আরোপ করলে, মানে এক্স এর মান কত হইলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, এবং সেই সমষ্টি নির্ণয় করো। যেহেতু এইখানে এক্স হচ্ছে চলক, তাহলে চলকের মান তো পরিবর্তনশীল, তুমি জানো চলকের মান যে কোনো কিছুই হতে পারে, এক্স এর মান 100 হতে পারে, এক্স এর মান 0 হতে পারে। এক্স এর মান কত হলে এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এটা তোমাকে বের করতে হবে। এক্স এর যে কোনো মানের জন্য কিন্তু অসীমতক সমষ্টি থাকবে কথাটা এমন না। এক্স এর মান যদি তুমি 0 বসাও তাহলে দেখো প্রতি ক্ষেত্রে তুমি 1 পাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু অসীমতক সমষ্টি থাকবে না, কারণ 1 কোটি 1 যোগ করলে 1 কোটি হবে, 1 ট্রিলিয়ন 1 যোগ করলে 1 ট্রিলিয়নই হবে। তাহলে এক্স এর কিছু সংখ্যক মান পাবো, কি কি মান পাইতে পারি এগুলো একটু দেখা যাক। তাহলে ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু আগে বের করো। প্রথম পদ a সমান সমান 1 ডিভাইডেড বাই x প্লাস 1, এবং সাধারণ অনুপাত এটাও নির্ণয় করে নাও। সাধারণ অনুপাত r ইকুয়াল টু যে কোনো পদ 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার ভাগ তার আগের পদ 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার কে কি লেখা যায়, x প্লাস 1 ইনটু x প্লাস 1 দুইটা লেখা যায়, আর ভাগ থাকলে অবশ্যই গুণ করে উল্টাইতে হয়, ডিভাইডেড বাই 1। এবার দেখো এই একটার সাথে কাটা যায়, কাটা গেলে কি থাকে x প্লাস 1। তাহলে ধারাটির প্রথম পদ পাইছি, সাধারণ অনুপাত পাইছি। এখন বলছে ওই এই শর্ত কি শর্ত আরোপ করলে এটার অসীমতক সমষ্টি থাকবে। অসীমতক সমষ্টির শর্ত একটা, সেটা হচ্ছে এই r এর মান -1 এর থেকে বড় হবে, r এর মান +1 এর থেকে ছোট হবে। তাইলে r এর মান মানে অসীমতক সমষ্টি থাকবে, কথাটা এইভাবে লিখবা, প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি, এই যদিও কেবল যদি কথাটা এই জন্য ব্যবহার করি কথাটাকে জোর দেওয়ার জন্য, আমি লিখবো না প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি তোমাদের বইয়ে এইভাবে লেখে 1 এর থেকে r এর মান বড় +1 এর থেকে r এর মান ছোট হয়। তোমাদের বইয়ে লেখাটা এইভাবে লেখছে, প্রথমে লেখছে মডুলাস r লেস দ্যান 1। এখন মডুলাস মানে কি, r এর মান ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, এইভাবে লিখছে। পরের লাইনে এটা লিখছে, তুমি সরাসরি এই লাইনটা ব্যবহার করলেই হয়ে যাবে। তাহলে শর্তটা কি, -1 এর থেকে r এর মান বড় হবে, +1 এর থেকে r এর মান ছোট হবে। শুধুমাত্র এই শর্তে অসীমতক সমষ্টি থাকবে। বা লাইনটা লেখার পরে -1 থেকে r ছোট অথবা +1 থেকে r ছোট। তুমি যখন সমাধান করো সমাধানের মতো কিন্তু অসমতাও কিন্তু একটা সমাধানের মতো, তোমাদের ষষ্ঠ চ্যাপ্টার অসমতার উপরে আমি ক্লাস দিব। r এর মান -1, তাহলে -1 এর থেকে r এর মান বড় হতে হবে অথবা +1 এর থেকে r এর মান ছোট হতে হবে, তাইলেই শুধুমাত্র অসীমতক সমষ্টি থাকবে। এটাই আমরা এতক্ষণ ধরে পড়ে আসতেছি। এখন এইখান থেকে একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে, এই যে আমি ক্যালকুলেশন করছি এই ক্যালকুলেশন গুলো মুইছা আমি একটু ছোট করে জায়গা বের করব। তাহলে r এর মান কি পাইছিলাম, টেনশন করো না, r এর মান এইটাই ছিল x প্লাস 1। তাহলে এই যে এটাও মুছা দেই। তাহলে অসীমতক সমষ্টি থাকা শর্ত কত, শর্ত হচ্ছে তুমি কিন্তু লিখবা প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি, এরপরে লিখবে এটা -1 এর থেকে r বড় হয় এবং +1 এর থেকে r ছোট হয়। তাহলে ঘটনা কি হবে, দুইটা হয়, -1 এর থেকে r বড় হবে অথবা +1 এর থেকে, আরে কি লিখতেছি দুঃখিত, +1 এর থেকে r এর মান ছোট হবে। এখন একটু r এর মানটা বসানো যাক, এত বা, তাহলে দেখো -1 এর থেকে r এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই x প্লাস 1, আর এখানে আসো এত বা r এর মান 1 ডিভাইডেড বাই x প্লাস 1, এটা সিমেট্রিক ভাবে পাশাপাশি লিখবা তোমার খাতায়। এখান থেকে x এর মান বের করতে হবে। অসমতা সমাধানের দুইটা কথা মনে রাখবা, অসমতা সমাধানের দুইটা কথা, যে কোনো জায়গায় অসমতা সমাধানের জন্য এই দুইটা কথা তোমার একদম লাইফ চেঞ্জিং। মানে অসমতা সমাধানের ক্ষেত্রে 1 নাম্বার, যদি ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ বুঝো তো, ব্যস্তকরণ মানে হচ্ছে
হরটা উপরে উঠে যাবে, লবটা নিচে নেমে যাবে, অর্থাৎ উল্টাই দেওয়া সমীকরণ, পা উপরে মাথা নিচে। হর হয়ে যাবে লবে, লব চলে আসবে হরে, এটাকে বলে ব্যস্তকরণ। ব্যস্তকরণ করলে ব্যস্তকরণ করলে এই যে লেস দ্যান এবং গ্রেটার দ্যান চিহ্ন পরস্পর এক্সচেঞ্জ হবে, অর্থাৎ যদি গ্রেটার দ্যান থাকে ওটা লেস দ্যান হয়ে যাবে, লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান হয়ে যাবে, সহজ কথায় চিহ্ন উল্টাই যাবে। আরেকটা, -1 দ্বারা গুণ করলেও এই চিহ্ন উল্টে যায়, -1 দ্বারা গুণ করলে এই লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন উল্টাই যায়। তাহলে দুইটা শর্ততে লেস দ্যান এবং গ্রেটার দ্যান চিহ্ন উল্টাবে। প্রথম কাজ দেখো, এক্স এখানে হরে আছে, তাহলে ব্যস্তকরণ করব, তাহলে -1 ব্যস্তকরণ যেহেতু করব চিহ্নটা উল্টাই যাবে, হয়ে যাবে x+1। তাহলে এখানে -1 দেখো কোনায় ছিল, যে কোনায় থাকে সে ছোট, এখানে -1 ছোট ছিল, এখন -1 বড় হয়ে গেছে। এখানেও যদি ব্যস্তকরণ করি তাহলে x+1 চিহ্ন ওই দিকে ছিল, চিহ্ন হয়ে যাবে সিম্পলি এই দিকে। এরপরে তুমি যে সমাধান করতা, ডান থেকে বামে বাম থেকে ডানে সকল নিয়ম যাবে। তাহলে এত বা -1, এই যে এই সাইডে +1 আছে, এটাকে বাম সাইডে নিয়ে আসো, -1 x। কথা কি বোঝানো গেল? এখন দেখো তো এটা কি লেখা যায়, -2 গ্রেটার দ্যান x, অতএব আমি কি লিখতে পারি না x লেস দ্যান -2? এখানে দেখো কি লেখা যায়, x গ্রেটার দ্যান, এই ওয়ানটা ওই সাইডে চলে গেলে -1 হয়ে যাবে, তাহলে দেখো x গ্রেটার দ্যান 0। তাহলে দুইটা শর্ত পাইছি, দুইটা শর্ততে এই ধারার অসীমতক সমষ্টি থাকবে। একটা শর্ত কি, x এর মান যদি -2 এর থেকে ছোট হয়, -2 এর থেকে ছোট বলতে কত ছোট, -3, -4, -100, -1 কোটি। তাহলে -2 এর থেকে x এর মান যত ছোট হবে এই ধারার অসীমতক সমষ্টি থাকবে। আরেকটা হচ্ছে x এর মান 0 থেকে যত বড় হবে, অর্থাৎ x এর মান 0 হওয়া যাবে না, x এর মান 1 হতে পারে, x এর মান 2, 3, 4, 5, 6, 7 যাই হোক, এই প্রদত্ত ধারার অসীমতক সমষ্টি থাকবে। তাহলে তুমি লিখবে অতএব নির্ণেয় সমষ্টি, সরি নির্ণেয় শর্ত, নির্ণেয় শর্ত, শর্ত দুইটা কি কি, একটা শর্ত হচ্ছে x লেস দ্যান -2, এবং আরেকটা শর্ত হচ্ছে, সরি এবং না, অথবা, এবং অথবার মধ্যে পার্থক্য আছে, মানে এবং মানে কি দুইটা শর্ত একসাথে কাজে লাগাইতে হবে, আর অথবা মানে দুইটার একটা হইলেই হবে। তাহলে x গ্রেটার দ্যান 0, এই হচ্ছে তুমি একটা অ্যান্সার করছো, এই কোশ্চেনের অ্যান্সার দুইটা, একটা হচ্ছে শর্ত বের করা, আরেকটা হচ্ছে সমষ্টি বের করা। দেখা যায় কিনা একটু চেক করে নাও। হ্যাঁ, একদম ক্লিয়ার। এবার আসো অসীমতক সমষ্টি নির্ণয় করে দেখাই আমরা। এই যে এই কথাটা মনে রাখো, যে কথাটা মুছে দিলাম, অসমতার জন্য এই কথাটা একদম গুরুত্বপূর্ণ। তাহলে অসীমতক সমষ্টিটা কি হবে, এটা হচ্ছে থার্ড স্টেপ। s ইনফিনিটি ইকুয়াল টু, অসীমতক সমষ্টি সূত্র তো এটাই, a ডিভাইডেড বাই 1 মাইনাস r ইকুয়াল টু, দেখো তো এর মান কত, 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r, এর মান তো এইটাই। এখন হরে একটু লসাগু করতে হবে, তাহলে হরে লসাগু করে দাও, 1 ডিভাইডেড বাই x প্লাস 1, এই হচ্ছে লব, আর হর লসাগু x প্লাস 1, x প্লাস 1 দ্বারা x প্লাস 1 কে গুণ করলে x প্লাস 1 মাইনাস 1, এই প্লাস 1 মাইনাস 1 কাইটা দাও, একবারে গুণ করে উল্টায় দাও, 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ইনটু x প্লাস 1 ডিভাইডেড বাই x, এটা কাটা গেলে থাকলো শুধু 1 ডিভাইডেড বাই x। তাহলে এই যে এইটাই হবে সেই অসীমতক সমষ্টি। আমি কি কথাটা বুঝাইতে পারছি? অ্যান্সার হবে দুইটা, একটা হবে নির্ণেয় শর্ত, আরেকটা হবে সমষ্টির মান। একটা হবে নির্ণেয় শর্ত, আরেকটা হবে সমষ্টির মান। তাহলে শর্তটা কি, x এর মান -2 এর থেকে ছোট হতে হবে, অথবা x এর মান 0 থেকে বড় হতে হবে। শর্তটা কি একটু ফিল করতে চাও? চলো একটু ফিল করি শর্তটা, অসুবিধা নেই, ক্লাস বেশি বড় হয় না এখনো। আসো এই যে শর্তটা একটু ফিল করা যাক। কি কোন সাইডটা মুছবো, কোন সাইডটা, এই সাইডটাই মুছে দেই, এখন তো তুমি লিখেই ফেলছো। দেখো শর্তটা কি, x এর মান 2 থেকে যদি বড় হয়, মানে 0 থেকে যদি বড় হয়, ধরে নাও 2, তাহলে দেখো তো 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে কি 3, x ইকুয়াল টু আমি কত ধরছি 2 ধরে নিছি, তাহলে প্লাস এখানে হবে 1 ডিভাইডেড বাই 9 প্লাস এখানে হবে 27। দেখো তো আস্তে আস্তে কি 1 কে বড় সংখ্যা দ্বারা ভাগ করতেছি, তার মানে ধারাটা আস্তে আস্তে শূন্যের কাছাকাছি যাইতেছে। তাহলে x এর মান 0 থেকে বড়। আরেকটা কি শর্ত দেখছিলা, x এর মান -1 থেকে ছোট খুব সম্ভবত। আচ্ছা ধরে নিলাম x এর মান মনে করো যে -2 ধরে নিলাম, তাহলে দেখো -2 থেকে +1 চলে গেলে কত থাকে, -1 থাকে, প্লাস -2 দেখছিলাম x এর মান কার থেকে ছোট দেখলাম, আচ্ছা ধরো -3 ধরে নেই সেফ সাইড,
-3 -3 থেকে যদি +1 চলে যায় কত থাকে? -3 থেকে +1 চলে গেলে -2 থাকে। দ্যাট মিন্স এখানে কত হয়? 1 ডিভাইডেড বাই -2 প্লাস। এখানে দেখো -3 থেকে +1 চলে গেলে -2 হোল স্কয়ার, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ডিভাইডেড বাই মনে করা যে 8, কারণ কি -3 থেকে +1 চলে গেলে -2 এর কিউব হচ্ছে মাইনাস। তাহলে দেখো এটাও একটা গুণোত্তর ধারা আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে। এখন ফিল করতে পারছো? তো এইটাই হচ্ছে ম্যাথ। এই চ্যাপ্টারে অনুশীলনের ম্যাথ যদি তুমি ভালো করে করো তাইলে তোমার বোর্ড কোশ্চেন করা লাগে না, বোর্ড কোশ্চেন করা ছাড়াই পারা যায়। এখানে উদাহরণ এই টাইপের আরেকটা ম্যাথ আছে, আমি একটু শর্টকাট শুধু এটার অসীমতক সমষ্টিটা দেখাই দেব, আজকের ক্লাস শেষ করব। একদম হুবহু সেম ম্যাথ, বিন্দু পরিমাণ পার্থক্য নাই, শুধু বেশি গুরুত্বপূর্ণ দেখে আমি ম্যাথটা করে দিচ্ছি। জাস্ট সেম বিষয়, 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, 2x প্লাস 1 হোল স্কয়ার, 2x প্লাস 1 হোল কিউব। কি শর্ত আরোপ করলে? সহজ কথায় দেখো a ইকুয়াল টু কত? 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, এটা হচ্ছে a, এবং r এর মান তুমি বের করো। এই পদকে এটা দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ই হবে। এর মানও জানি, r এর মানও জানি। প্রদত্ত শর্ত কি? প্রদত্ত শর্ত হচ্ছে 1 এর থেকে r এর মান বড় হবে, -1 এর থেকে বড় হবে, +1 এর থেকে ছোট হবে। অর্থাৎ হয় -1 এর থেকে r বড়, অথবা +1 এর থেকে r এর মান ছোট। এবার আসো একটু মান বসানো যাক। অথবা -1 এর থেকে r এর মান বসায় দাও 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, এখানেও r এর মান বসায় দাও 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 লেস দ্যান 1, এখানে হচ্ছে শর্তটা। এখন আসো ব্যস্তকরণ। ব্যস্তকরণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা ওইদিকে ছিল এইদিকে হয়ে যাবে। 2x প্লাস 1, এখানেও ব্যস্তকরণ করো 2x প্লাস 1, এইখানেও চিহ্ন চেঞ্জ হয়ে গেল। এবার আসো সমাধানের মতো কাজ করব। -1 যদি এই সাইডে আসে, -1 এই সাইডে আসলে হবে কত? -2, 2x। এইখানে দেখো 1 ওই সাইডে চলে যাবে, অথবা 2x গ্রেটার দ্যান 1 ওই সাইডে গেলে মাইনাস হবে, +1 থেকে -1 গেলে 0। এবার আসো 2 এই সাইডে এসে ভাগ হবে, 2 দ্বারা 2 কে ভাগ করলে হচ্ছে -1 গ্রেটার দ্যান x। এখানে দেখো 2 ওই সাইডে যা ভাগ হবে, 0 কে 2 দ্বারা ভাগ করলে 0, x গ্রেটার দ্যান 0। বুঝতে পারছি? এখনো শেষ হয় নাই। অতএব এটাকে লেখা যায় x কে কোণায় নিয়ে আসো, x কে বামে নিয়ে আসো। x এর মান -1 এর থেকে ছোট হবে, অথবা x এর মান +1 এর থেকে বড় হবে। তাহলে নির্ণেয় শর্ত কিন্তু পেয়ে গেলাম। কি নির্ণেয় শর্ত? শর্ত কি? x লেস দ্যান -1, x এর মান -1 এর থেকে ছোট, -2, -3, -4, -5 যা মনে চায়, এবং x গ্রেটার দ্যান 0। এই হচ্ছে নির্ণেয় শর্ত। তাহলে একটা অ্যান্সার হইল। কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে? এই শর্ত দুইটা আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, হয় এইটা অথবা এই শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। লাস্ট টার্ম, সেটা হচ্ছে অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু নির্ণয় করো a ডিভাইডেড বাই 1 মাইনাস r ইকুয়াল টু, এর মান কত পাইছো? কত পাইছো বসাও, 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, কালি নাই প্রায় শেষ, ডিভাইডেড বাই 1 মাইনাস এটা 2x প্লাস 1 পাইছি। এবার হর লসাগু কইরা একবারে গুণ করে দিব না একটা লাইন বাড়াই করব? 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, একটা লাইন বাড়াই 2x প্লাস 1, লসাগু করলে কত হয়? 2x প্লাস 1 মাইনাস 1। দেখো +1 -1 কাটা যায়, তাহলে এখন গুণ করে উল্টাও 2x প্লাস 1 ইনটু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x। এই যে এটাকে সুইট করে একটা ব্র্যাকেট দিবা, দিয়া টাস করে কাটা দিবা, কাটা দিলে কি থাকবে? 1 ডিভাইডেড বাই 2x। এটাই হচ্ছে সমষ্টি। এই ম্যাথটাকে বোর্ডে আরো কিভাবে দেয় জানো? 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1, 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1 হোল স্কয়ার, 3x প্লাস 1 হোল কিউব। এইটুকুই চেঞ্জ করে, আর এর বেশি আর চেঞ্জ করে না। বাকি প্রসেস পুরা ছাপ্পা, একটু হেরফের নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো এই চ্যাপ্টারে আজকে একটা টাইপ করলাম, না দুইটা টাইপ করে ফেললাম, আর দুইটা টাইপ আছে। একটা হচ্ছে পৌনঃপুনিক থাকলে, আরেকটা হচ্ছে কিছু ধারা আছে, যেমন এই যে 7 প্লাস 7 7 প্লাস 7 7 7, এই ধরনের একটা ম্যাথ আছে। এইটা কিন্তু গুণোত্তর ধারার মধ্যে পড়ে না, আমি ব্যাখ্যা করব। কিন্তু এদেরও সমষ্টি নির্ণয় করা যায়, অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করা যায়, যদিও অ্যাকুরেট মান আসবে না, সমীকরণ আসবে। তো নেক্সট ক্লাসের জন্য রেখে দিলাম, ছোট ছোট দুইটা ক্লাস হবে। তো আশা করি পরবর্তী ক্লাসটাও তোমরা ইনশাআল্লাহ দেখবা, পাশে থাকবা। সো আল্লাহ হাফেজ, সুস্থ থেকো।